আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই বৃষ্টি দিনে সবার সুন্দর বৃষ্টির আমেজে দিন কাটছে। আমারও তার ব্যতিক্রম না। আজকে চলে আসলাম ইভিনিং থেকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে ইভিনিংয়ে আসলে যেহেতু বৃষ্টি বাইরে, তাই মন চাচ্ছিল যে স্পাইসি টাইপের কোনো নুডলস খাবো। তো একজন ফুড ব্লগার আপু আছেন, ওনার নাম হচ্ছে রেহানা রাখি। উনি মানে ফ্রান্সে থাকেন। তো ওনার ফুড ব্লগিং আমি মাঝে দেখি, আমার ভালোই লাগে, অনেক মজা করে খাবার খান। তো ওনাকে সেদিন দেখলাম এভাবে বিফ দিয়ে উনি সম্ভবত স্প্যাগেটি রান্না করেছিলেন। তো আমার কাছে পাম্পকিন নুডলস আছে, হুবহু আমি ওনার রেসিপি ফলো করিনি, বাট ওনারটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি আর কি। সামথিং লাইক দ্যাট, বিফ দিয়ে আর কি পাম্পকিন নুডলস রান্না করব। তো এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তো এটার মধ্যে হচ্ছে সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, চিলি সস অ্যান্ড কোরিয়ান একটা চিলি সসের পেস্ট পাওয়া যায় সসের। তো ওইটার পেস্টটা নিয়েছি প্রায় 1 থেকে 1.5 চামচের মতো। আমি একটু ঝাল করে বানাবো, যেহেতু বাইরে রেনি, তো ঝাল নুডলস খেতে ইচ্ছা করছে, যে কারণে একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিতে পারেন, যদি আরও ঝাল প্রেফার করেন। চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন যার প্রেফারেন্স অনুযায়ী। তো আমার সাথে যেহেতু আমার বাচ্চারা খাবে, আর আমি পার্সোনালি ঝাল খেতে পছন্দ করলেও বাট আমার বডি আর কি ওইভাবে টলারেট করতে পারে না, বা যে কারণে আমি ওইভাবে ঝাল চাইলেও খেতে পারি না। তো আমি একটা প্যানের ভিতরে পানি দিয়ে, আমার একটা পাম্পকিন নুডলস ছিল, নুডলসের কেকের মতো ছিল, ওটাকে আমি জাস্ট একটু লবণ দিয়ে একটু অয়েল দিয়ে বয়েল করে নিয়ে পানিতে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে বিফটার মধ্যে একটু সয়া সস, একটু লবণ, আর সয়া সসে তো লবণ থাকেই, তো একদম কম দিয়েছিলাম, এর জন্য এটা লাইট সয়া সস। তো দিয়ে আর একটু আদা রসুন দিয়ে ওটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি ওটাকে নামিয়ে নিয়েছি একদম পানি শুকিয়ে। তো এরপরে ওই বিফের মধ্যেই আমি নুডলসটা দিয়ে দিই এবং যে সসটা বানিয়েছি সেটা দিই। শেষে আমি এর মধ্যে কিছু ধনেপাতা স্প্রিঙ্কেল করি। ওয়ান থিং, আমি যে সসের পেস্টটা বানিয়েছি, আমি ওর মধ্যে একটু গার্লিক মানে চপ করে দিয়েছি আর কি, ছোট করে। তো এই তো নুডলসটা বানিয়ে নিয়েছি এবং খুব মজা হয়েছে। আমার বাচ্চারা আবারও খেতে চেয়েছে। আমি খুব কম কোয়ান্টিটিতে খেয়েছি, বাট আমার ভালো লেগেছে আর কি, যেরকমটা চেয়েছিলাম ওরকমই। রেনি ডেতে আর কি ধোঁয়া ওরা নুডলস খেতে ভালোই লাগে। তো এই তো নুডলস খেয়ে দিয়ে তারপরে বাইরে দেখলাম যে খুব ঝুম বৃষ্টি হচ্ছে। তো মনে হলো যে একটু বাইকটা ভিডিও করি। আকাশটা খুব সুন্দর, রেনি, যেহেতু অনেক গরম ছিল, এরপরে রেনি হওয়াতে আমার খুব ভালো লাগছিল। আর নর্মালি যখন রেনি ডে থাকে তখনকার রেনি আমার আসলে ওরকম পছন্দ না, বাট এখন খুব ভালো লাগছে, যেহেতু বৃষ্টিটা হওয়াতে গরমটা অনেকটাই কমে গিয়েছে, এই কারণে ভালো লাগছে। তো এই তো তারপরে বৃষ্টি দেখছিলাম কিছুক্ষণ, বিকেলের নাস্তা করার পরে। তারপরে আবার রাতে ডিনার প্রিপারেশন নিতে হবে, যেহেতু ডিনার আমি চেষ্টা করি 10 o'clock-এর মধ্যেই শেষ করে নিতে। আমি বেসিক্যালি 8 o'clock-এর মধ্যে ডিনার করে নিই, বাট এটা যেহেতু ফ্রাইডে ছিল, তো এই জন্য একটু স্পেশাল করব। আর রেনি থাকার কারণে আমরা আজকে সেভাবে বাইরেও যাইনি, দ্যাটস ওয়াই বাসাতেই ভাবলাম যে পেরি চিকেন অ্যান্ড পেরি রাইস করবো। আমার বাচ্চারা সেটাই খেতে চেয়েছে, তো সেটারই প্রিপারেশন নিব কিচেনে গিয়ে। তো সেইভাবেই চিকেনগুলোকে আমি ডিফ্রস্ট করার জন্য রেখে তারপরে ভাবলাম যে এই যে বৃষ্টির নিচে একটু হাতটা ভিজাই। বৃষ্টিতে ভেজা আমার খুবই পছন্দের, বাট সেভাবে তো আসলে হয়ে ওঠে না ভেজা। কত বছর আগে যে ভিজেছি নিজেরই আর মনে নেই। তো এই জন্যই বৃষ্টি দেখলে আমার কেন জানি হাতটা পানিতে ভিজাতে ইচ্ছা করে। বারান্দায় আমি বৃষ্টি হলে মাঝেই বারান্দায় আমি দাঁড়িয়ে থাকি বৃষ্টির উপভোগ করার জন্য, আমার খুব ভালো লাগে। তো আমার ভেজা দেখে মাঝে আমার ছোট ছেলেও আমার সাথে বৃষ্টিতে হাত ভিজানোর জন্য চলে আসে। আমার সাথে ওরও একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন, মা ছেলে মিলে হাত ভিজাই বৃষ্টিতে। ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে বা বৃষ্টিতে হাত ভিজাতে, বা বৃষ্টির দিন যে কোনোটাই জানাতে পারেন আমাকে কমেন্টে। তো যাই হোক, অনেক বৃষ্টি ভেজাভেজি হলো, এরপরে চলে আসলাম কিচেনে। আর আজকে আমি আমার কিচেনে রান্না করছি না, আমার শাশুড়ির কিচেনে রান্না করছি। মানে পাশের যে বাসা আছে আমাদের, আমার শাশুড়ি মা থাকেন ওইখানে চলে এসেছি। তো
এই কিচেনে এসে আমি যে চিকেন ডিফ্রস্ট করতে রেখে দিয়েছিলাম, বুয়াকে বলেছিলাম, তো উনি সেগুলো রেডি করে রেখেছেন। তারপর আমি একটা পেরি পেরি সস বানিয়ে নিয়েছি। পেরি পেরি সসের ভিতর আমি দিয়েছি 2টো টমেটো, বেল পেপার ছিল আমার কাছে গ্রিনটা, সেটা দিয়েছিলাম, লেমন স্কুইজ করে দিয়েছি, অলিভ অয়েল দিয়েছি, আর দিয়েছি পাকা মরিচ ছিল আমার কাছে কিছু। আমি যখনই মানে কাঁচা মরিচের যে পাকাটা পাওয়া যায় ওটা আমি পেরি পেরি সসের জন্য অনেক সময় দোকান থেকেও কিনে আনি আলাদা করে, আবার বেছে বেছেও রেখে ডিপ ফ্রিজে রেখে দিই যাতে করে পেরি পেরি সস বানানোর জন্য ইউজ করা যায়। তো বেশ কিছু চিলি বের করে রেখেছিলাম আগেই। তো সব মিলিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে আমি খুব ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি এবং মাখিয়ে নিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ রেখে দিব আমি। আর আজকে আমার হাতের অবস্থা শেষ, কারণ আমি হাতে গ্লাভস না পরেই এত ঝাল মানে চিকেন মাখিয়েছি। তো আমার হাতের যে আনাতা অবস্থা, এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, গ্লাভস পরে মাখিয়ে নিলে বেটার হয়। আমার বাসায় যে ওয়ান টাইম গ্লাভস ছিল সেটা আসলে শেষ হয়ে গিয়েছিল, আর আমি চাইলে কিচেন গ্লাভস পরে মাখাতে পারতাম, কেন জানি অলসতা লেগেছে, এই কারণে মাখিয়ে নিয়েছি। যাই হোক, এরপরে আমার অবস্থা তো আর বলার মতো না। তো এই তো একটা প্যানের ভিতরে আমি পানি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি যেহেতু আপনারা নান্দুস খেলে যারা খেয়েছেন বা জানেন, নান্দুসে কিন্তু পোলায়ের চালটা আমাদের দেশে ওটাভাবে ইউজ করে না। আমি এখানে কাটারি ভোগ চাল ইউজ করেছি। ওটাকে আমি বয়েল করে নিয়েছি একটু লবণ আর অয়েল দিয়ে, তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অলিভ অয়েল দিয়েছি, তারপর রাইসটা দিব। এটা খুবই নর্মাল। আর আমি যে পেরি পেরি সসটা বানিয়েছিলাম ওইটাকেই আমি হচ্ছে এই রাইসটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিব, সাথে একটু লেমন স্কুইজ করে দেব। আর এর ভিতরে চাইলে আপনারা বেল পেপার কুচি কুচি করে দিতে পারেন ছোট ছোট করে। তো আমার বাসায় যে বেল পেপারটা ছিল ওটাতে আমি ব্লেন্ড করে ফেলেছি, এক্সট্রা আমার বাসায় ছিল না, দ্যাটস ওয়াই আমি দিতে পারিনি। তো এই তো পেরি পেরি সসের যে মশলাটা ছিল আমি চিকেনের ভিতরে যেটা ছিল ওটাই দিয়েছি, কারণ তাতে চিকেনের যে মানে স্মেলটা ওটাও থাকবে, আর ওটার ভিতরে সসটা অনেক বেশি হয়ে গিয়েছিল, এই জন্য ওখান থেকে উঠিয়ে দিয়েছি। আর এই সসটা যদি আপনারা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে চান তাহলে এই সসটাকেই ফ্রাই প্যানে বা কুকিং পটে আপনারা অয়েল দিয়ে সসটাকে রান্না করে যখন গ্রেভিটা ঠিক হয়ে আসবে সেটাকে আপনারা পটে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই তো আমি এটাকে এখন নাড়াচাড়া করে, আর এর মধ্যে আমি একটু নামিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু ওই যে পেরি পেরি রাইসের যে কালারটা আসার জন্য একটু হলুদ ইউজ করেছি হালকা, যাতে করে মানে পেরি পেরি রাইস যেটা আমরা এখন তো নান্দোসটা উঠে গিয়েছে বাংলাদেশ থেকে, তো আগে খেতাম যখন তখন দেখতাম এরকমই একটা রাইস ওরা দিত, তো ওই রাইসটা একটু ইয়েলোইশ থাকতো। তা আমি ওই চিন্তাটা মাথায় রেখেই এইভাবে রাইসটাকে রান্না করে নিয়েছি। আর এর ভিতরে চাইলে আপনারা একটু লেমন স্কুইজ করে দিতে পারেন, বা লেমন যেটা হচ্ছে ক্র্যাশ করে দেয় উপরের ছালটা, ওটাও দিতে পারেন, তাতে করে স্মেলটা ভালো আসে। তো রাইসটাকে এভাবে একটু দমে রেখে দিব, একদম লো আছে, যাতে করে রাইসটা চিকেনটা হতে হতে গরম থাকে, একটু ঢেকে রেখে দেব। বাই দিস টাইম একটা ফ্রাইং প্যানে আমি চিকেনগুলোকে বসিয়ে দিয়েছি। চিকেনটাকে বসিয়ে দিয়ে মানে একটু ঢেকে দিব, কিছুক্ষণ একটু ঢেকে দিয়ে তারপরে মানে হাই হিটে রান্না করব, যাতে একটু ঝলসানো হয় আর কি, গ্রিল ভাব হয়। আপনারা চাইলে এটাকে এয়ার ফ্রায়ারও করতে পারেন, আবার ইলেকট্রিক ওয়েভে গ্রিল করে নিতে পারেন, বাট আমার জন্য আজকে ইজি হচ্ছে যে মানে প্যান ফ্রাই করাটা ইজি হবে, এই জন্য আমি এটাতেই করলাম, আর গ্রিল করতে দিইনি। তো এই তো নেড়ে চেড়ে নিব আগে, যাতে এর ভিতরের যে জুসটা আছে এটা লক হয়ে যায়, তাহলে যেটা হবে যে ভিতরের চিকেনটা জুসি থাকবে এবং ওপর দিয়ে একটা বার্ন ভাব হবে, অ্যাজ এই যে ওইটার উপরটা দেখতে পাচ্ছেন একটা চিকেনের অনেকটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, কিছুক্ষণ মানে কুক হওয়ার পরেই সুন্দর একটা কালার চলে আসে। তো অ্যাট দ্য সেম টাইমে আমার বাচ্চারা দেখা যায় যে আমি পেরি পেরি চিকেন এই ধরনের কিছু করলে আমাকে বলবে যে পটেটো ওয়েজেস খাবো। তো এই রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গিয়েছে, করে আমি যে প্লেট সেট করে নিয়েছি পেরি পেরি রাইস, পটেটো ওয়েজেস অ্যান্ড পেরি পেরি চিকেন। তো রাতের খাওয়া দাওয়া করে বৃষ্টি দিন যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছি।
সকাল সকালই পরের দিনের এটা, পরের দিন ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করেই দুপুরে রান্নায় চলে এসেছি একটু আর্লি। তো ব্রেকফাস্টটা আমার আসলে আর মানে শ্যুট করা হয়নি বা ভিডিও করা হয়নি। তো কিচেনে চলে এসে দুপুরের জন্য ভেবেছি যে চিকেন টিক্কা বা চিকেন কাবাব টাইপের কিছু বানাবো। তবে আজকে বুটের ডাল দিয়ে বানাবো না, কারণ বুটের ডাল দিয়ে বানাতে গেলে বুটের ডালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তো সেই সময়টা আমার ছিল না। তো এইভাবে আলু দিয়ে বোনলেস কিছু চিকেন দিয়ে আমি খুব ভালো করে মশলাপাতি দিয়ে মাখিয়ে এটাকে বসিয়ে দিব। তো আমি এর মধ্যে যা যা দিব, একটু আদা, একটু রসুন, আর দিব কাবাব মশলা। তারপরে রাঁধুনিটা আমি ইউজ করছি, আপনারা আপনার প্রেফারেন্স অনুযায়ী ইউজ করতে পারেন, আর যে যতটা স্পাইস খেতে চান সেই অনুযায়ী মশলা দিলেই হবে। তো এর মধ্যে তারপরে দিব 2-3টা লং, গোলমরিচ, গরম মশলা, তেজপাতা, তারপরে একটু মরিচের গুঁড়া দিব কালার হওয়ার জন্য, হলুদের গুঁড়ো। যদিও কাবাব মশলার ভিতরে এগুলো দেয়াই আছে, তো আমি মশলাটা অত বেশি ইউজ করিনি বলে আর একটু বাড়িয়ে দিব আর কি, এরকম। তো এরপরে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে আমি বসিয়ে দিব প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য, এবং শেষের দিকে আমি একটু ছোট জালে রাখবো এটাকে, যাতে করে খুব ভালোভাবে পানিটা ড্রাই হয়ে যায়, তাতে ব্লেন্ড করলে জিনিসটা খুব সুন্দর হয়। তো এই তো এখন আমি এটাকে ঢেকে বসিয়ে দিব অন্য এক পাশের চুলায় ট্রান্সফার করে। আমি এই চুলায় দুপুরে আজকে আমি তেহারি রান্না করব, তো সেটাই আমি এই চুলায় এখন মেক করে নিব। তো এই তো গরম মশলাগুলো অ্যাড করা হয়নি, কিছু বাড়িয়ে দিচ্ছি আর কি, মনে হয়েছে যে একটু কম হয়েছে। তারপরে তেজপাতাটাও দেওয়া হয়নি, সেগুলো দিয়ে আমি এখন এটাকে বসিয়ে দিব। আমার যেহেতু দুটো কিচেন আমার বাসায়, একটা আমার সব খুব স্পাইসি রান্নাবান্না করার জন্য ইউজ করা হয়, আর একটা হচ্ছে আমার ভেতরে যেহেতু সাদা সব কিছুই, তো এই জন্য মানে যেগুলো একটু ফ্যান্সি রান্না, হলুদ মশলা কম হয়, সেই ধরনের জিনিসই রান্না করার চেষ্টা করি। তো এই জন্য আপনারা অনেক সময় হয়তো বা আমার এই কিচেনটা দেখেন, ওই কিচেনটা দেখানো হয় না ওরকম সামটাইম। তো এনিওয়ে, তো এটাও আমার মানে আর একটা কিচেন আর কি। তো এনিওয়ে, আমার ওই তো অভ্যাস যেটা বারবার কাজ করে বারবার মুছে নেওয়া, চুলাটাকে মুছে নিয়েছি। আর এরপরেই আমি পাশের চুলায় কাবাবটাকে ট্রান্সফার করে এই চুলায় তেহারি রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে আমি একটু ভিন্নভাবে তেহারিকে রান্না করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হয়তো অনেকে এভাবে করেন, বাট আমি এক দিন এক একভাবে করি, সব দিন একরকম তেহারি খেতেও ভালো লাগে না। তো যাই হোক, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো বেরেস্তা বানিয়ে, যাতে করে মানে পরবর্তীতে গার্নিশ করার জন্য সেটাকে ব্যবহার করা যায়। এরপরে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব। তো আজকের তেহারিটা আমার কিছুটা ফাঁকিবাজি তেহারির মতো। ফাঁকিবাজি বলতে আমি আসলে এখন সরাসরি পোলাওটা রান্না করে নিব, আর বিফটা আমি আগে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ তেহারির বিফ রান্না আমি এর আগেও দেখিয়েছি। আর আমি মাঝে মাঝে যেটা করি যে আমার হাতে সময় থাকলে আমি কিছু বিফ তেহারির জন্য, বিরিয়ানির জন্য রান্না করে ডিফ্রিজ করে রাখি, 4-5 দিন চলে যায় আর কি। তো দেখা যায় যে তখন আমার খুব ইজি হয় ইনস্ট্যান্ট কোনো তেহারি বা বিরিয়ানি রান্নার জন্য। হয়তো এখানে অনেকে ভাবতে পারে যে আগে রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায়, না, একেবারেই ঠিক থাকে। আর আসলে হঠাৎ করে মেহমান আসলে বা অনেক সময় হয় না যে রান্না করতে ইচ্ছা করছে না আজকে, বাট ফ্যামিলির সবাইকে খাবারও দিতে হবে, অথবা ইনস্ট্যান্ট কোনো গেস্ট চলে এসছে, কী করব, বিরিয়ানি রান্না করতে তো চিকেন বা বিফ রান্না করতে বেশ সময়টাই চলে যায়। তো এইভাবে মাঝে মাঝে রেডি করে রাখলে 4-5 দিন বা 6-7 দিন ফ্রিজে রাখলে খুব একটা টেস্টের হেরফের হয় না, সেমই থাকে। কিন্তু অনেক দিন ফ্রিজে রাখলে হয়তো বা স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। বাট আমি যে বিফটা দিয়ে রান্না করেছি, এটা আমি হবে হয়তো বা 2-3 দিন আগে রান্না করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটাকেই ডিফ্রস্ট করার জন্য বের করে রেখে দিয়েছি। আর এই পাশে আমি পানি চুলায় দিয়ে, বেশি কিছু না, গরম মশলার সাথে শুধু লবণ দিয়ে পোলাওটাকে রান্না করে নিয়েছি। তো আমার পোলাওটা প্রায় এ পর্যায়ে হয়েই এসেছে অলমোস্ট। তো যখন পানি একেবারেই শুকিয়ে যাওয়ার শেষ পর্যায়ে, সে পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে নেব, যাতে ফ্রেশ সরিষার তেলের একটা ঝাঁঝালো স্মেল থাকে মানে ভেতরে, তেহারির ভিতরে। তার এই পর্যায়ে আমার যে মাংসটা আমি রান্না করে রেখেছি তেহারির জন্য, সেটাকে আমি এর সাথে মিলিয়ে দিয়ে দমে বসিয়ে দিব। তো
তো আমি পরে অফ ক্যামেরায় কিছু কাঁচামরিচ অ্যাড করে নিয়েছিলাম। তেহারির ভিতরে কাঁচামরিচের স্মেলটা খুব ভালো লাগে। আপনারা এর ভিতরে কিছুটা আপনাদের পছন্দ মতো বা প্রেফারেন্স অনুযায়ী কাঁচামরিচ মিলিয়ে নিতে পারেন। আর এর উপর দিয়ে কিছুটা আমি বেরেস্তা ছিটিয়ে দিব, যাতে করে বেরেস্তারও একটা খুব ভালো স্মেল পুরো তেহারির ভিতরে থাকে। এই জন্য তো আমার তেহারি অলমোস্ট ডান। এভাবেই আমি কিছুক্ষণ দমে রেখে দেবো এখন। তো তেহারিটাকে দমে বসিয়ে দিয়ে এদিকে মানে চলে আসলাম কাবাবের কাছে। কাবাবটা দেখি যে পানি শুকিয়ে এসেছে, তো আমি এটাকে আর কিছুই না জাস্ট প্লেন করে ডিমে মানে ডুবিয়ে নিয়ে আমি সরাসরি তেলে ভেজে নিয়েছি আর কি, এর চেয়ে বেশি কিছু না। তো এই তো আমার দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া রেডি। কাবাব, তেহারি অ্যান্ড সালাদ, এটাই ছিল আজকে আমাদের ফ্রাইডে দুপুরবেলার খাওয়া দাওয়া। তো তেহারি খেতে খেতেই আজকের মতো বিদায় নিচ্ছি আমার আজকের এই ব্লগ থেকে। তো আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।